গল্পের শুরুতেই আমাদের মেইন লিড আর ফিমেল লিডের মায়েদের দেখানো হয়, যারা তাদের বন্ধুদের সাথে ট্রেকিং এসেছিল। মেইন লিড সিয়ং হো, যে কিনা একজন ফেমাস আর্কিটেক্ট, আর ফিমেল লিড রিও ইউএস এর একটি খুব বিখ্যাত টেক কোম্পানিতে চাকরি করে। সিয়ং হো আর রিওর যখন 5 বছর বয়স, তখন থেকে তাদের মায়েরা খুব ভালো বন্ধু। কিন্তু যেহেতু দুজনেরই সন্তান খুব ভালোভাবে সেটেলড, তাই তাদের মায়েদের মধ্যে সবসময় ঝগড়া হতে থাকে যে রিও আর সিয়ং হোর মধ্যে কে সবচেয়ে ভালো। সিয়ং হোর মা বলে সিয়ং হো তো কোরিয়ার সবচেয়ে টপ ইউনিভার্সিটির টপার ছিল। রিসেন্টলি সে যে ন্যাশনাল লাইব্রেরি ডিজাইন করেছে, তার জন্য তাকে বেস্ট আর্কিটেক্টের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমনকি সে এত অল্প বয়সে নিজের কোম্পানিও খুলে নিয়েছে। এর পাশাপাশি সে ন্যাশনাল লেভেলের সুইমারও। যা শুনে রিওর মাও শুরু করে যে আমার মেয়েও ইউনিভার্সিটি টপার। ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েই তাকে ইউএস এর সেকেন্ড মোস্ট রিচেস্ট বিজনেসম্যানের কোম্পানি থেকে চাকরি অফার এসেছিল। এদের এই দুইজনের ঝগড়া তাদের বন্ধুরা এতবার শুনেছে যে তাদের সব ডায়লগ তাদের ফ্রেন্ডরা মুখস্থ করে ফেলেছে। তাই তারা এই দুইজনকেই ফেলে রেখেই আরামসে এগিয়ে যায় আর একে অপরের সাথে বাজি ধরে যে আজকের ঝগড়ায় কে জিতবে। এরপর আমরা সেই অ্যাওয়ার্ড ফাংশনটা দেখি, যেখানে আজ সিয়ং হোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিন্তু সে তো এখনো সেখানে পৌঁছায়নি। তাই তার কোম্পানির কো সিইও মিয়ং আর একজন এমপ্লয়ি তার জন্য চিন্তা করছিল। এদিকে সিয়ং হো তো এক ফিনারাল ডিরেক্টরের সাথে কথা বলতে এসেছে, যেখানে সে বলছে যে সে একটা মেমোরিয়াল পার্ক ডিজাইন করতে চায়, যেখানে মানুষ তার মৃত আত্মীয় স্বজন আর বন্ধুদের স্মৃতি মনে করতে আসবে। ডিরেক্টরের কাছে তার আইডিয়াটা খুব ভালো লাগে। এদিকে অ্যাওয়ার্ড ফাংশনের সময় হয়ে গিয়েছিল, তাই কো সিইও মিয়ং তাকে কল করে, কিন্তু সিয়ং হো সময় মতো সেখানে পৌঁছে যায় আর রিওয়ার্ড রিসিভ করে, যার পরে তৎক্ষণাৎ সে তার পরের কাজে বেরিয়ে যায়। এদিকে রিওর মা তার বন্ধুদেরকে রিওর বিয়ের নিমন্ত্রণ দেয়, যে 1 মাস পর ইউএসএ তে তার বিয়ে হবে। রিওর মা খুব খুশি ছিল, তাই সব বন্ধুরা তাকে কংগ্রাচুলেট করে। এদিকে আমরা রিওকে দেখি, যে আজকে কাউকে কিছু না বলে সাউথ কোরিয়ায় চলে এসেছে। তাকে পিক করতে আসে তার বেস্ট ফ্রেন্ড ময়ম, যে একজন প্যারামেডিক। এত বছর পর দুই বন্ধু দেখা হওয়ায় তারা খুবই খুশি হয়। রিও অনেক বছর পর দেশে ফিরেছে, তাই তাদের লোকালিটিতে অনেক কিছু বদলে গিয়েছে। রিও এখানকার খাবার খুব মিস করছিল, তাই তারা দুজন রাইসকে খেতে যায়। হাই স্কুল টাইমে যে রেস্টুরেন্টে তারা সবসময় খেত সেখানেই যায়, যেখানে দুজন তাদের পুরনো স্মৃতির কথা বলতে বলতে খাচ্ছিল। কিন্তু তখনই রেস্টুরেন্টে রিওর ভাই চলে আসে। তাকে দেখে রিও দ্রুত সাইডে ঘুরে যায় আর ময়ূমকেও লুকাতে বলে। ভাই চলে যাওয়ার পর ময়ূম তাকে জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে, তুমি তোমার ভাইয়ের থেকে লুকাচ্ছ কেন। এতে রিও অজুহাত দেয় যে সে তার ফ্যামিলিকে সারপ্রাইজ করতে চায়, অ্যান্ড ময়ূম যেন তাকে এতে হেল্প করে। কথা মতো তারা দুজন তাদের বাড়ির সাজাতে কিছু বেলুন আর বেশ কিছু জিনিস আনতে থাকে। এমন সময় ময়ূমের একটি ইমার্জেন্সি কেসের জন্য কল আসে, তাই তাকে রিওকে ছেড়ে যেতে হয়, যার ফলে রিও একা হয়ে যায়। এখন তো রিও ফেঁসে গেছে। সে তার ফ্যামিলির সামনে আসতে ভয় পাচ্ছিল, কারণ রিও কিছু না কিছু গোলমাল করেছে। তারপরও সে সাহস করে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় সে এক জায়গায় থেমে যায়, যেখানে ছোটবেলায় একটা গোসলখানা টাইপ ছিল, যাকে বলা হয় সোনা, যেখানে ছোটবেলায় রিও আর সিয়ংহুর মায়েরা দুজনকে গোসল করাতে নিয়ে আসতো। এটা মনে করে রিওর খুব এম্বারেস ফিল হয়। রিও চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে যে আসলে এখানে কে বিল্ডিং বানিয়েছে। তখন পেছন থেকে সিয়ংহো এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। দুজন এত বছর পর একে অপরকে দেখে অবাক হয়। সিয়ংহো জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। রিও বলে তোমার কি, আমি এখানে যা করি। সিয়ংহো বলে তুমি আমার জমির ওপর দাঁড়িয়ে আছো। রিও তো তার কথাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। সিয়ংহো বলে এটা আমারই অফিস, তাই নিজের জিনিস সরাও আর এখান থেকে সরে যাও। রিও রেগে চলে যেতে নিচ্ছিল, ঠিক তখনই সে রাস্তায় একদিকে তার মাকে আসতে দেখে আর অন্যদিকে তার বাবাকে। তাই সে সামনে থাকা এক বড় কার্টুনের মধ্যে লুকিয়ে যায় আর সিয়ংহোকে বলে তাকে হেল্প করার জন্য, কিন্তু তার ট্রলি মাঝ রাস্তায় পড়ে থাকে। তখনই তাদের মায়েরা পৌঁছে যায়, যারা সিয়ংহোকে এতদিন পর দেখে খুব খুশি হয়। পরের সপ্তাহে সিয়ংহোর এই অফিসের ওপেনিং, তার জন্য সবাই তাকে শুভেচ্ছা দেয়। সিয়ংহোর মা তাকে বাড়ি যেতে বলে। সিয়ংহো উত্তরে বলে একটু পরে আসছি। তারপর সবার নজর পড়ে রোডের উপর পড়ে থাকা এই পিঙ্ক ট্রলির উপরে। রাস্তার উপর এভাবে পড়ে আছে দেখে সবাই চারপাশে খুঁজতে থাকে যে এই ট্রলির আসল মালিক কে। কে এই ট্রলি মাঝ রাস্তায় রেখে গিয়েছে। প্রথমত সিয়ংহো জানতো না যে এটা রিও ট্রলি। সে বলে আমি জানি না এটা কার। ঠিক তখনই রিও ভেতর থেকে সিগন্যাল দেয় যে সিয়ংহো যেন সবাইকে বলে যে এটা তার। সিয়ংহো তো প্রথমে বলতে চাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত রিওর চাপে পড়ে সিয়ংহোকে বলতেই হয় যে এই ট্রলিটা আমারই। তারা সিয়ংহোকে তার জিনিস রাখতে হেল্প করতে চায়, কিন্তু সিয়ংহো কোনোভাবে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে রিওকে জিজ্ঞাসা করতে থাকে তুমি সবাই থেকে কেন লুকাচ্ছিলে। রিও কোনো উত্তর দেয় না। সিয়ংহো নাছোড়বান্দা, উত্তর না দেওয়া পর্যন্ত সে রিওকে বাইরে আসতে দেয় না। কিন্তু রিও তো কার্টুন ফেরে বাইরে বেরিয়ে আসে। সিয়ংহো আবার জিজ্ঞাসা করে যে সে কেন লুকাচ্ছিল,
কিন্তু রিও টপিক চেঞ্জ করে বলে, তোমার অফিস তো খুব সুন্দর। সে ওয়াশরুম ইউজ করার অজুহাতে তার অফিসের ভিতরে যায়, তারপর পুরো অফিসের ভিতর ঘুরতে থাকে। এদিকে সিয়ংহো তাকে বারবার বাড়ি যেতে বলে, কিন্তু রিও তো প্রতিবার টপিক চেঞ্জ করে কিছু না কিছু জিজ্ঞাসা করে। তার প্রশ্ন শেষ হলে সিয়ংহো আবারও তাকে যেতে বলে, কিন্তু রিও তাড়াহুড়োতে উপরে যেতে গিয়ে একটা তারে পা বেজে পড়ে যায়, যার কারণে একটা বুক সেলফ তার উপর পড়তে যাচ্ছিল, কিন্তু সিয়ংহো সে বুক সেলফটা ধরে ফেলে। কিন্তু এর ভেতরে থাকা একটা ভারী মেটাল মূর্তি সিয়ংহোর পিঠে পড়ে যায়। তাই রিও তার শার্ট তুলে তার পিঠে দেখতে যায় যে কোথায় সে ব্যথা পেয়েছে। সেখানে এই ভারী মেটালের আঘাতের দাগ তো ছিলই, সাথে তার পিঠে একটা বড় দাগও ছিল, যা দেখে তার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। যখন ছোট রিও সিয়ংহোকে বাঁচাতে অন্য ছেলেদের সাথে লড়ছিল, তখন ভুল করে তার ধাক্কা সিয়ংহোকে লেগে যায়, যার ফলে কাটা তারের আঘাত সিয়ংহোর পিঠে লাগে। এটা মনে পড়তে রিওর খুব খারাপ লাগে, বলে এখন এই দাগ আছে। সিয়ংহো বলে, আমি তো বলেছি যে তুমি যখনই আমার সাথে থাকো, আমার আশেপাশে থাকো, তখনই আমার একটা বিপদ আসে। রিও বলে, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। সিয়ংহো বলে, আমি জানি তুমি তো সরি বলার পাবলিক না, তাই প্লিজ তুমি এখন এখান থেকে যেতে পারো। রিও বলে, আমারও শখ নেই তোমার সাথে সময় কাটানোর। রিও একটু ভাব নিয়ে চলে যাচ্ছিলই, তখনই সিয়ংহো সেই মূর্তিটা তুলে বলে যে আসলে এই মূর্তিটা 17 মিলিয়ন ওয়ানের। এটা শুনে রিও সেই মূর্তিটা তার থেকে কেড়ে নিয়ে মুছে ধীরে ধীরে রাখে, আর বলে, এটা তো একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি দেখো। সিয়ংহো তো হেসে বলে, আর নাটক করো না, সরাসরি বাড়ি চলো আর আন্টিকে সবকিছু সত্যি বলো। যদি কোনো প্রবলেম থাকে তবে তার সাথে শেয়ার করো। এরপর তারা দুজন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে মো তার টিমের একজনের সাথে এক আহত মানুষকে রেস্কিউ করতে যায়। সে অনেক ড্রাঙ্ক হওয়ার কারণে পড়ে গিয়ে আহত হয়েছিল। ময়ম তার কন্ডিশন দেখে বুঝে যায় যে তার ডায়াবেটিস আছে, আর সে অনেক চোটও পেয়েছে, তাই সে তাকে চেক করতে যায়। কিন্তু সেই মানুষ তো ময়ের উপর চাচাতে শুরু করে, তাকে একলা ছেড়ে দিতে বলে। কিন্তু ময়ম এমন মানুষকে হ্যান্ডেল করতে জানতো, তাই সে তাকে শান্তভাবে হাসপাতালে যেতে বলে। কিন্তু এই মাতার লোকটা তো একটা বোতল ভেঙে তাকে ভয় দেখানো শুরু করে। এটা দেখে চারপাশে সবাই ভয়ে পিছনে পা দেয়, কিন্তু ময়ম তাকে শান্ত করতে থাকে। কিন্তু এই মাতার লোকটা তো আক্রমণও করতে পারে। তখন এখানে এন্ট্রি হয় সেকেন্ড মেল লিড দানহোর, যে নিজেকে রেড বেল্ট বলে মাতার লোকটার সাথে লড়তে যায়, কিন্তু নিজেই তার সামনে পিছলে পড়ে যায়। তখনই মো এক জোরদার কিক মারে, এতে বোতুল আর মাতার লোকটা দুজনে নিচে পড়ে যায়। তারপর সে ড্রাঙ্ক লোকটাকে ভালোভাবে হাসপাতালে যেতে বলে। ময়মের এই অ্যাকশন দেখে ড্রাঙ্ক লোকটা ভয়ে হাসপাতালে যেতে রাজি হয়ে যায়। দানোর হাতেও চোট লেগেছিল, তাই সেও তাদের সাথে হসপিটালে আসে। এদিকে সিয়ংহো আর রিও দুজনে একসাথে তাদের বাড়ির দিকে যাচ্ছিল, কারণ দুজনের বাড়ি সামনাসামনি ছিল। রিওর সামনে একটা ডেলিভারি বয় যায়। রিও ডেলিভারি বয়ের মাথায় হেলমেট দেখে বলে, লোকটা কি আমাকে তার হেলমেট দিবে? সিয়ংহো বলে, তোমার হেলমেট দিয়ে কি কাজ, সামনেই তো আমাদের বাড়ি। কিন্তু রিও জানতো যে আজ বাড়িতে তার পিঠ থেকে একটি মারও বাইরে পড়বে না, তাই সে এখানে তার ট্রলি থেকে সব কাপড় চোপড় বের করে পরে নেয়। এতে সে যদি মারও খায় তাহলে তার গায়ে কম লাগে। সিয়ং তো পুরো রাস্তা তাকে খোঁচাতে থাকে, তারপর তার বাড়ির সামনে তাকে ছেড়ে চলে যেতে নিচ্ছিল। তখন রিও তাকে বলে, আমাকে একটা পাঁচ মারো তো, যাতে চেক করা যায় এত কিছু পরার পরেও ব্যথা লাগবে কিনা। সিয়ংহো মানা করে দেয় এটা করতে। এতে রিও বলে, আজ আমি বড় বিপদে পড়তে যাচ্ছি, তাই তুমি আমার সাথে আজ রাতে থাকতে চাও? এটা বলে সে তাকে রাজি করাতে থাকে, কিন্তু সিয়ংহো তো তার থেকে দূরে পালাতে চায় আর জিজ্ঞাসা করে যে তুমি কি করেছো যে এত ভয় পাচ্ছ? রিও বলে, একটা বড় কিলো করেছি, তাই আমি মাকে একা ফেস করতে পারছি না। সিয়ংহো বলে, বলো তো ঠিক কি করেছো? রিও আস্তে আস্তে বলে, আমি বিয়ে ক্যান্সেল করে দিয়ে এসেছি। সিয়ংহো তাকে জোরে বলতে বলে। রিও জোরেই বলে, আমি বিয়ে ক্যান্সেল করে দিয়ে এসেছি। এখন সিয়ংহো বলে, তোমার পিছনে তোমার মা দাঁড়িয়ে আছে। রিও প্রথমে মজা ভাবে সিয়ংহো হয়তো মিথ্যে বলছে, কিন্তু পিছনে ঘুরতেই দেখে সত্যি সত্যি তার মা দাঁড়িয়ে আছে। এমনকি তার বাবা আর সিয়ংহোর মাও এই কথা শুনে ফেলেছে, যা দেখে রিও অবাক হয়ে যায়। তারপর এই কথা কাভার আপ করতে রিও তাদের কাছে যায়। রিও খুব ক্যাজুয়ালি বলে, আমি বিয়ে ক্যান্সেল করেছি। এটা শুনে তার মা খুবই রেগে যায়। সে রিওকে মারার জন্য তার পেছনে ছুটে থাকে যে 1 মাস পর তুমি বিয়ে কিভাবে ক্যান্সেল করতে পারো। রিও তো সিয়ংহোর পিছনে লুকিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই সুযোগে সিয়ংহো রিওর মায়ের হাতে মায়ের খাচ্ছে। সিয়ংহো তাদের দুজনকে শান্ত হতে বলে আর রিওর মাকে রিওর কথা শুনতে বলে। মা বিয়ে ক্যান্সেল করার কারণ জিজ্ঞাসা করে। মা জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কি বিয়ের জন্য মানা করে দিয়েছে? সে কি তোমার সাথে বিয়ে করতে রাজি নয়? সে কি তোমাকে ঠকিয়েছে? যদি এমন হয় তবে আমি নিজে গিয়ে তাকে শিক্ষা দেব। কিন্তু রিও বলে যে সেই ছেলের কোনো দোষ নেই, দোষটা আমারই। সবাই অবাক হয়ে গেল। রিওর মা বলে, তাহলে তুমি তাকে ঠকিয়েছো?
এটা বলে সে আবার তাকে মারতে শুরু করে, কিন্তু মার তো একটাও রিওর গায়ে লাগে না, সব মার গিয়ে লাগে সিয়ংহুর উপরে। এটা দেখে রিওর বাবা মাঝখানে এসে ওনাদেরকে থামালেন আর বলেন, একবার রিওর পুরো কথাটা তো শোনো। রিও বলে, আমি সব বলবো, কিন্তু আগে আমাকে প্রমিস করো যে আমাকে তুমি মারবে না, আমি যাই বলি না কেন। তারপর তার মা তার কথাতে হ্যাঁ বলে, মানে সে প্রতিশ্রুতি দিলেন। তখন রিও বলে, আর একটা কথা আছে, আমি আমার চাকরিটাও ছেড়ে দিয়ে এসেছি। সবাই আবার হতবাক হলো আর মা আবার তার পেছনে ছুটলেন। সে বলে, এত বছর পরিশ্রম করে পড়াশোনা করলে এত ভালো চাকরিটা তুমি কেন ছেড়ে দিলে? তখন মায়ের বকুনি আর পেটানো থেকে বাঁচতে রিও সিয়ংহুর হাত ধরে সেখান থেকে দৌড় দেয়। মা তো অনেক দূর পর্যন্ত তাদের পেছনে ছোটে। রিও সিয়ংহুকে নিয়ে এভাবে দৌড়াচ্ছি দেখে সিয়ংহু বলে, আমি তো কোনো দোষ করিনি, আমাকে নিয়ে কেন ছুটছো? রিও বলে, এত কিছু বলো না, ছুটছি তো ছুটতে থাকো। রিওর মা রিওর পেছনে ছুটে বেশি দূর যেতে পারে না। ওদিকে দুজন অনেক দূর চলে এসেছে, যেখানে তারা ক্লান্ত হয়ে একটি বেঞ্চে বসে। তখন সিয়ংহু রিওর কাছে হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলো। রিও বলে, গত 10 বছর ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তাই ছেড়ে দিয়েছি। তুমি জানো আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি। গ্রাজুয়েট হওয়ার পরই আমার চাকরির অফার এসেছিল, তাই আমি একেবারে আমেরিকায় চলে যাই। এত বছর পর সেখানে ধারাবাহিকভাবে কাজ করেছি, এক অচেনা দেশে মানিয়ে নিয়েছি। তারপরে একদিন এঙ্গেজমেন্টও করে ফেলি। এসবের ফলে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। লাইফ জাস্ট বোর্ড হয়ে গিয়েছিল, তাই জীবনকে নতুন করে শুরু করার জন্য সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি এই কারণটাই মাকে দিতে যাচ্ছি, এর জন্য আমার অনেক সাহসের দরকার। তখন সিয়ংহু তার সমস্যাটা বুঝলো। তখনই রিওর ভাইয়ের ফোন এলো। সে সিয়ংহুকে বলে রিওকে বাড়ি দিয়ে যেতে। ভাই বলল, মায়ের রাগ এখন শান্ত হয়েছে, মা এখনো তার বোনের ওপর রাগ করবেন না। সিয়ংহু রিওকে এই ব্যাপারটা বলে, তাকে বাড়ি যেতে বলে। তখন রিও বলে, আমি আমার মাকে খুব ভালো করে জানি, তিনি এত তাড়াতাড়ি শান্ত হওয়ার নয়। সিয়ংহু তাকে বলে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে যাব। যাই হোক, তুমি তাকে এত দৌড় করিয়েছো যে তার কাছে তোমাকে মারার মতো এখন আর কোনো শক্তি নেই। এই বুঝিয়ে সুঝিয়ে সিয়ংহু রিওকে বাড়ি নিয়ে যেতে রাজি করালো। তারপর তারা দুজন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে দানও ময়ূমের কাজ দেখে খুব মুগ্ধ হয়। সে তার কাছে তার নাম জানতে গেল। ময়ূম তখন তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে গত 6 বছর ধরে আমি একজন চিকিৎসা সহায়ক। আমি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছি। তাদের মধ্যে যতজন আমার নাম আর নম্বর জিজ্ঞাসা করেছে, তাদের মধ্যে আমি আর কখনো কাউকে দেখিনি। দানও বলে, কিন্তু আমি দেখা করতে চাইবো। ময়ূম বলে, কিন্তু আমি তোমাকে কিছু বলবো না। এটা বলে ময়ূম চলে যায়। এদিকে এরা দুজন রিওর বাড়ির সামনে পৌঁছালো। রিও এখনো ভেতরে যেতে ভয় পাচ্ছিল। তখন সিয়ং তাকে সাহস রাখতে বলল আর ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে সে তার মাকে দেখলো, যিনি সোফায় মাথা নিচু করে কাঁদছিল। রিও ভাবে মা বোধহয় সত্যি সত্যি কাঁদছে। তখন রিও তার মাকে শান্ত করতে গেল, কিন্তু মা আসলে তো নাটক করছিল। তিনি তো রিওকে পেটানোর জন্য হাতে লাঠি নিয়ে বসেছিলেন। এটা দেখে রিও দৌড়ানোর কথা ভাবলো, কিন্তু সিয়ংহু তাকে যেতে দিল না। উল্টে বলল, আন্টি, যেমন আপনি বলেছিলেন আমি ওকে বাড়ি নিয়ে এসেছি, এখন আপনিই সামলান। এটা বলে সে দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে যায়। এদিকে মা রিওকে প্রশ্ন করতে শুরু করলেন। বাড়ি থেকে সিয়ংহু এটা দেখে তার শৈশবের কথা মনে করলো, যখন সে তার বাবা মায়ের সঙ্গে এখানে প্রথমবার এসেছিল। তখন এখানকার স্থানীয় বাচ্চারা তাকে খুব বিরক্ত করত, কিন্তু ছোট্ট রিও ছিল তার প্রথম বন্ধু, যে সিয়ংহুকে বুড়ির হাত থেকে বাঁচাতো। তারপর থেকে কেউই সিয়ংহুর সাথে ঝামেলা করার কথা ভাবেনি, কারণ রিও তখন তাদের সবাইকে পেটাতো, যারা সিয়ংহুকে বুলি করত। এসব কথা ভাবতে ভাবতে সিয়ংহু স্মাইল করে। আর এখানেই এই প্রথম পর্বটা শেষ হয়।